শুনছো অজানা সত্যের 141 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডটা অনেক জমজমাট হতে চলেছে, কারণ আজকের এই এপিসোডে থাকছে 3টে ঘটনা। আজকের 3টে ঘটনাই বেশ ভয়ের এবং ব্যাখ্যাহীন ঘটনা, যেই ঘটনার তোমরা কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাবে না। আজকের যে প্রথম ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা একটি ভৌতিক অটো চালককে কেন্দ্র করে। একটি ছেলে যার নাম শুভাশিস, সে মাঝরাতে নিজের বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল। সেই সময় তার সঙ্গে ঘটে একটা ঘটনা যেটা মোটেও স্বাভাবিক নয়। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি জিনের দেহে প্রস্রাব করবার ঘটনা। তোমরা শুনেই বুঝতে পারছো ঘটনাটা কী রূপ নিতে চলেছে। এর সঙ্গে যে তৃতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বিষয়ে আমি বেশি কিছু বলবো না, তাহলে পুরোটাই স্পয়লার হয়ে যাবে। তো আমরা এপিসোডের দিকে এগোবো তার আগে সবাই আজকের এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে অজানা সত্য শুনতে কেমন লাগছে, এবং চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে আজকের এপিসোডটিকে শেয়ার করতে একদমই ভুলো না। আজকে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই, আমার আসলে ঠান্ডা লেগেছে, তবুও তোমাদের কথা মনে করে আমি আজকের এপিসোডটিকে রেকর্ড করতে বসলাম, এবং আশা করছি আজকের এপিসোডটা তোমাদেরকে ভয় পাওয়াবে। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মিলন অধিকারী। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই রাজর্ষিদা, আমি মিলন অধিকারী। আমি পুরুলিয়া থেকে বলছি। আমি তোমার একজন অন্ধ ভক্ত, আর আজ আমার এক বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে বলবো। আমার লেখা এই ঘটনাটা যদি সবার পছন্দ হয় তাহলে ভবিষ্যতে আরও ঘটনা তোমাকে আমি লিখব। বন্ধুটি যেইভাবে বলেছে আমি সেইভাবেই লিখছি। আমার নাম শুভাশিস। বর্তমানে আমি বিএসসি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বিশেষ কারণে আমি কলেজের নামটা বলতে রাজি নই। ঘটনাটা ঘটেছে আজ থেকে ঠিক 2 কি 1.5 বছর আগে। আমি যখন কলেজে প্রথম এসেছিলাম আমার অনেক বন্ধু বান্ধব হয়েছিল। আমার একজন মেয়ে বন্ধুও ছিল যার নাম ছিল মৌসুমী। ওর জন্মদিন ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। তো ও আমাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিল তার জন্মদিনের জন্য। বিশেষ কারণে ওর বাড়ি যেখানে, আমি সেই জায়গাটার নামটা আমি নিচ্ছি না। আমি গেছিলাম বিকেলের দিকে। এছাড়াও হালি শহর কলকাতা থেকেও আমার কিছু বন্ধুদের ইনভাইট ছিল। এবার আমার বাড়িটা এমনই একটা অড জায়গায় যে সেখানে সহজে টোটো অথবা অটো পাওয়াটা খুব মুশকিল। তাই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমি স্টেশন পৌঁছাই এবং ট্রেন ধরে মৌসুমীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তার বাড়িতে পৌঁছাই এবং তার বাড়িতে বেশ ভালোই মজা হয়, খাওয়া দাওয়া হয়। সব বন্ধুরা একজোট হয়ে আমরা অনেক গল্পগুজব করি। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ওর বাড়ি থেকে বেরোই তখন বাজে রাত 10টা 15। এবার মৌসুমীর বাড়ি স্টেশনের কাছে হওয়ায় যাতায়াতে সেরকম খুব একটা অসুবিধা হয়নি। আমরা বন্ধুরা মিলে হেঁটে হেঁটেই স্টেশন পৌঁছে গেছিলাম। তবে সত্যি বলতে সেই দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তার ওপর ভরপেট খাবার খেয়েছি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না। আমরা স্টেশনে কিছুক্ষণ বসি, তারপর ট্রেন এলে আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা বন্ধুরা মিলে ট্রেনে গল্প করতে করতে যাই। ধীরে ধীরে সবার বাড়ি আসে এবং তারা নিজেদের নিজেদের স্টেশনে নেমে যেতে থাকে। আমার সব বন্ধুরা আস্তে আস্তে নামতে থাকে এবং একটা সময় পর গিয়ে আমিও আমার স্টেশনে নেমে যাই। এখানে বলে রাখি, আমি যখন স্টেশনে নেমেছিলাম তখন বাজে 11টা 45। যখন ট্রেনে উঠেছিলাম
তখন ছিল 10:45। আমি নেমেই দেখলাম আমার ফোনে নেটওয়ার্ক নেই। ভেবেছিলাম মাকে ফোন করব এবং মাকে ফোন করে জানাবো যে মা, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তবে ফোনে আমি কোনো রকমভাবেই নেটওয়ার্ক পাচ্ছিলাম না। এমনিও আমার বাড়িটা একটু গ্রামের দিকে, বাড়ি গেলে ভালোই বকা খাবো। তাই বেশি না ভেবে আমি হাঁটা শুরু করলাম। সেই অন্ধকার রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করি আমার পেছন দিক থেকে একটা আলো আসছে। আমি তাকিয়ে দেখি একটা অটো। আমি হাত দেখিয়ে সে অটো দাঁড় করাই। আমি দাঁড় করিয়ে দেখি যিনি অটো ড্রাইভার তিনি হনুমান টুপি পরে রয়েছেন এবং গায়ে রয়েছে একটি শাল জড়ানো। একটা কর্কশ কণ্ঠে লোকটা প্রশ্ন করে, কোথায় যাবে? আমি আমার ঠিকানা বললে উনি আমাকে বসতে বলে। আমি অটোতে উঠে পড়ি এবং অটো চলতে আরম্ভ করে। বিশ্বাস করবে না, অটোর চারিদিকটা খোলা থাকলেও অটোতে ওঠার পরেই আমার গরম লাগতে আরম্ভ করে। আমি বেশি কিছু না ভেবে কাকুকে একটু তাড়াতাড়ি চালাতে বলি। এইভাবে 10 মিনিট কেটে গেল। আমি এখনো বাড়ি পৌঁছাইনি। আমি সেই অটোতেই বসে রয়েছি। সবথেকে আশ্চর্য ব্যাপার হলো, অটো করে বাড়ি ফিরতে আমার এত সময় লাগে না। তাহলে লোকটা আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আমি লোকটাকে জিজ্ঞেস করি, কাকু আর কতক্ষণ? সেই সময় চারিপাশটা অন্ধকার। অটোর লাইটটাই শুধুমাত্র জ্বলছে আর সামনে সোজা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুদিকে ক্ষেত। কাকু আমার কথার উত্তর দেয় না। এমন সময় অটো হঠাৎ করে দাঁড়িয়ে যায়। আমি চারিপাশে ভালো করে লক্ষ্য করে দেখি এই জায়গা আমার অচেনা। কর্কশ গলায় তিনি বললেন, এরপর আমি যেতে পারবো না। আমি বলি, আপনি এটা কোথায় নিয়ে এলেন? এখানে তো আমার বাড়ি নয়। তিনি হঠাৎ আমাকে রেগে গিয়ে নামতে বললেন। আমি গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে দেখতে পাই সেই অটো চালকটা আমার থেকে 15 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় আমি খুব অবাক হই যে আমি সবেমাত্র বেরিয়ে একটু এগোলাম আর তিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা তো অসম্ভব। আমি পেছনের দিকে তাকালে দেখতে পাই পেছনে কোনো অটো নেই। আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সামনে তাকালে দেখতে পাই সেই লোকটা ডান দিকের গলির মধ্যে ঢুকে গেল। আমি লোকটার পেছনে গেলে দেখতে পাই সেই গলির ভেতর দিয়ে সোজা গেলে একটা কবরস্থান এবং সেই গলির দিকে তাকালে দেখতে পাই লোকটি সেখানেও নেই। আমি বুঝতে পেরে যাই কিছু একটা ঘটেছে। এই লোক সাধারণ লোক নয়। আমি ভয় পেয়ে যাই এবং সেখান থেকে দৌড়ে আমি পালাতে থাকি। যখন আমি দৌড়াচ্ছিলাম আমার মনে হতে থাকে কেউ যেন আমাকে তাড়া করেছে। আমি স্পষ্ট পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমি তাও দৌড়ে যাচ্ছি। আমি পেছনের দিকে এক ফোঁটাও তাকাইনি। একটু দূরে একটা ছোট বাড়ি দেখতে পাই। আমি তাড়াতাড়ি গিয়ে সেই বাড়ির দরজা ধাক্কাই এবং দরজাটা খুলে যায়। আমি কিছু বলতে না পেরে সেইখানেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। তিনি আমাকে জল দেন এবং আমি জল খেয়ে তাকে সমস্ত ঘটনাটা খুলে বলি। এই কথাটা শুনে তিনি অবাক হয়ে যান এবং তিনি যেটা বলেন সেটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তিনি বলেন, তুমি যেই অটোওয়ালার কথা বলছো ওর বাড়ি কবরস্থানের ওই প্রান্তে। ওই অটোওয়ালার স্ত্রী বাড়িতে কালো জাদু করত এবং তন্ত্র মন্ত্রের সঙ্গে যুক্ত ছিল এবং এখনো রয়েছে। শোনা যায় সে নিজের স্বামীকে খুন করেছিল কোনো একটা কারণে।
হয়তো তার স্বামীর সেই অতৃপ্ত আত্মা তোমাকে নিয়ে যেতে চেয়েছিল, যাতে তোমার শরীরের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। আমি প্রচণ্ড ভয় পাই। সে বৃদ্ধ লোকটি বলে আজকের রাতটা তার বাড়িতে কাটাতে। সেই সময় দেখতে পাই আমার ফোনের নেটওয়ার্ক এসেছে। আমি ফোন করে মাকে বলি যে মা, আজ আমি বাড়ি ফিরতে পারবো না, আমি কাল সকালে বাড়ি ফিরব, এবং মাকেও সমস্ত ঘটনা জানাই। তারপরের দিন সকালে আমি বাড়ি ফিরি, মাকে আবারও সেই ঘটনাটা খুলে বলি। তারপর আমার জ্বর এসেছিল এবং 1 সপ্তাহ পর আমার জ্বরটা সেরে গেছিল। এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে রিপ্লাই দিয়ে জানিও। এবং শ্রোতাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকের এপিসোডটা অবশ্যই বেশি করে শেয়ার করো, যাতে এই ঘটনাটা সবাই শুনতে পারে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। খুবই দারুণ একটা ঘটনা আমরা শুনলাম। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে মিলন অধিকারীকে অবশ্যই থ্যাংক ইউ জানিও এত দারুণ একটি ঘটনা আমাদের পরিবারের সঙ্গে শেয়ার করবার জন্য। তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও, খুব সহজেই তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো, এবং তোমাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হবে। ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে না, আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে অজানাসত্য15@gmail.com। এই মেল আইডিতে আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে। সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো এবং মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারো। ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম লিঙ্ক দেওয়া রয়েছে, তাই ঘটনা থাকলে পাঠাতে ভুলো না। আমরা এতদিন ধরে নানান রকমের ঘটনা শুনেছি এবং আমরা এইটুকু জানতে পেরেছি যে সব আত্মারা সমস্ত কিছু করার ক্ষমতায় থাকে না। কিছু কিছু আত্মারা মানুষের ক্ষতি করে, আবার কিছু কিছু প্রেতাত্মারা কোনো একটা মানুষকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, যাতে তার মাধ্যমে তারা নিজেদের প্রতিশোধটা নিতে পারে। এই ঘটনাতেও আমরা তাই জানতে পারলাম। ঘটনাটা আমারও বেশ ভালো লাগলো। যাই হোক, চলে যাব এবার দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। নমস্কার দাদা, আমার নাম বিশাল নস্কর। আশা করছি চিনতে পারছো। আমি এর আগেও তোমাকে ঘটনা লিখেছিলাম, তোমার ভালো লেগেছে, আর আজ আরও একটা ঘটনা তোমাকে লিখছি। আশা করছি ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। ঘটনাটা ঘটেছে আমার এক মামার সঙ্গে। আমার মামার বাড়ি বনগাঁর দিকে। আমার মামা সাধারণত একজন ব্যবসাদার। তিনি দোকান খুলতেন সকাল 9টার দিকে। আর সবথেকে বড় বিষয়, তিনি সারাটা দিন দোকানেই কাটাতেন। তিনি দুপুরের খাবার বাড়ি থেকে দোকানে নিয়ে আসতেন আগে থেকেই, এবং দুপুরের খাবার নিজের দোকানেই সারতেন, আর দোকানটাকে বন্ধ করতেন রাত 11টার সময়। তিনি বাড়ি ফিরতেন সাইকেল করে। তো এমনই একটি রাতে আমার মামা সাইকেল করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটা জায়গা পড়ে। জায়গাটার একটু বর্ণনা দিই। একটা সোজা রাস্তা, তার ঠিক বাঁ দিকে একটা বড় মাঠ। ওই মাঠের ওপরে রয়েছে একটি প্রাথমিক স্কুল, আর সেই রাস্তার ডান দিকে রয়েছে ঘন জঙ্গল। যেতে যেতে এমন একটা সময় মামার বাথরুম পায়, তাই মামা সাইকেলটাকে দাঁড় করিয়ে জঙ্গলের সাইডে একটি নিম গাছের নিচে নিজের বাথরুম সারেন। যখন তার বাথরুম করা শেষ হয়, সেই সময়টায় মামা নিজের প্রাইভেট পার্ট অর্থাৎ গোপনাঙ্গে জ্বালা অনুভব করেন। তিনি সেই অন্ধকারে বেশি না ভেবে তাড়াতাড়ি সাইকেল করে বাড়ি ফিরে যান। তিনি যখন বাড়িতে ঢোকেন,
হঠাৎ তিনি তার বউকে বলেন যে আমার পিঠটা একটু দেখো তো, আমার পিঠে না খুব জ্বালা করছে। যখন তার স্ত্রী তার পিঠটাকে দেখে তিনি ভয় পেয়ে যান। তিনি দেখেন পিঠে 3টে নখের আঁচড়ের দাগ। মামা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান। সেই রাতে কোনোরকমভাবে মলম লাগিয়ে তিনি শুয়ে পড়েন। পরদিন সকালে মামা যখন ঘুম থেকে ওঠে, মামা বলতে থাকে তার নাকি খুব শীত করছে। সেই দিন সে দোকান যেতে পারেনি। যখন তার স্ত্রী অর্থাৎ আমার মামি যখন বিছানা গোছাতে যান, তিনি দেখেন মামার বালিশে রক্ত লেগে রয়েছে। মামি তাড়াতাড়ি মামার মাথা দেখেন, তবে কোথা থেকেও কোনো রকম রক্ত বেরোচ্ছে না। তাহলে বালিশে এটা কি লেগে রয়েছে? গন্ধ শুকে তিনি দেখেন একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছে সেই রক্ত থেকে। যত দিন যেতে লাগে মামা আর মামি দেখেন তাদের বাড়ির ছাদে কাক পায়রা সব মরে পড়ে রয়েছে। মামি ভালো মতো বুঝতে পারে এটা অশুভ লক্ষণ। এরপর যত দিন যেতে লাগে মামা পাগলের মতো আচরণ করতেন। একা একা কি সব বিড়বিড় করতেন, সামান্য কথাতে রেগে যেতেন। আর মামি আরও একটি বিষয় লক্ষ্য করেছিলেন যে তিনি 3 থেকে 4 দিন বাথরুম পায়খানা কিচ্ছু করেননি। এই ঘটনাটা পাড়ায় জানাজানি হয়ে যায়। এরপর পাড়ার সবাই মিলে এক ওঝাকে ডেকে আনেন। তিনি মামাকে দেখেন এবং দেখে বলেন যে সে বাড়িতে সঙ্গে করে এক জিনকে নিয়ে এসেছে। সবাই যখন প্রশ্ন করে যে এটা কিভাবে হলো, তখন মামার মুখ থেকে সমস্ত ঘটনা শোনা হয়। যেই দিন রাতে মামার গোপনাঙ্গে জ্বালা দিচ্ছিল, সেই দিন রাত থেকে মামা ঘটনা বলা শুরু করেন ওঝাকে। ওঝা বলেন তিনি যেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, সেইখানে একটি জিন উপস্থিত ছিল। আর তিনি এটাও বলেন জিন আত্মা এরা প্রস্রাবকে বিভৎস পরিমাণে ঘেন্না পায়। এরা কোনো মানুষের প্রস্রাবকে পছন্দ করে না। মামা যেই সময় প্রস্রাব করছিল সেই সময় সেখানে একটি জিন উপস্থিত ছিল, আর মামা সেই জিনের শরীরেই প্রস্রাব করেছে, যার ফলে সেই জিন রেগে গেছে এবং সে মামাকে ছাড়বে না। সে ছেড়ে যাবেই না মামাকে। সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। মামি অঝরে কাঁদতে থাকেন। পাড়ার সবাই যখন ওঝার কাছে উপায় জিজ্ঞাসা করেন, ওঝা তখন মামার মুখে এক ধরনের জল ছেটান। মামা হঠাৎ চিৎকার করে ওঠেন এবং ওঝা বলেন তুই এর শরীর থেকে চলে যা। মামা সেই সময় বলে ওঠে আমি এর শরীর ছাড়ব না, একে আমি নিয়ে চলে যাব। মামা যখন এই কথাটি বলছিলেন, মামার গলা দিয়ে 2 রকমের আওয়াজ বেরোচ্ছিল। সবাই ভয় পাচ্ছিলেন। তবে ওঝা একটি মাদুলি মামার হাতে পরিয়ে দেন, আর ওঝা মামার পায়ের নখগুলোতে এক ধরনের নেল পালিশ জাতীয় কিছু লাগান এবং মামিকে জানায় এনার ঠিক হতে 1 মাস সময় লাগবে। এরপর 1টা মাস কেটে যায়। এই 1টা মাসের মধ্যে মামার সঙ্গে অনেক কিছু ঘটে। তারপর ধীরে ধীরে মামা সুস্থ হয়ে যায়। দাদা, এটাই ছিল আমার মামার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। এই কয়েকদিন আগেই মামার মুখ থেকে ঘটনাটা শুনলাম। এর আগে আমি ঘটনাটা জানতাম না, তাই তোমাকে ঘটনাটা লিখে পাঠালাম। আশা করছি সকল শ্রোতাদের ভালো লেগেছে। আমরা বিশাল নস্করের কাছ থেকে খুবই ইউনিক একটি ঘটনা শুনতে পারলাম। আপনাদেরকে এটা জানিয়ে দিই, ভূত প্রেতরা 2টো জিনিস সহ্য করতে পারে না। 1 নম্বর হচ্ছে কাঁচা গালাগাল, আর দ্বিতীয়ত প্রস্রাব। এই 2টো জিনিসে প্রেত বলুন, আত্মা বলুন অথবা জিন বলুন, কেউ এই 2টো জিনিস সহ্য করতে পারে না। আর প্রস্রাবে তারা খুবই ঘেন্না পায়। আজকের এই ঘটনার মাধ্যমে আপনারা সেটা জানতে পারলেন।
আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানান ঘটনাটি কেমন লাগলো। চলে যাচ্ছি আজকের এপিসোডের অন্তিম ঘটনায়, অর্থাৎ তৃতীয় ঘটনায়। ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নামটি লিখে জানাননি, তবে যেরকম করে লেখা সেরকম করেই পড়ছি। নমস্কার রাজর্ষিদা, আমি বিশেষ কারণে আমার নামটা লিখছি না। বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। ভালো লাগলে অবশ্যই শ্রোতাদেরকে কমেন্ট করে জানাতে বলো। ঘটনাটা বেশি দিন আগের না, মাত্র 1 বছর আগের, এবং এটি আমার আম্মুর সাথে ঘটেছে। আমাদের বাসা গ্রামে, তো গ্রামে সবাই ধান চাষ করে এবং সেখান থেকে চাল পায়। যারা গ্রামে থাকেন তারা হয়তো জেনে থাকবেন, ধান সিদ্ধ করার জন্য খুব ভোরে উঠতে হয়। আমাদের ধান আমাদের কাকিদের বাসায় শুকায়, কারণ ওনাদের ছাদ বড় এবং আমাদের বাসা থেকে কাকিমাদের বাসায় যেতে একটা বাঁশ বাগান পড়ে। তো ওই দিন আমার আম্মু এবং আব্বু ধান সিদ্ধ করার জন্য যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আব্বু একটু সামনে চলে যায় এবং আম্মু পিছনে পড়ে যায়। হঠাৎ আম্মু অনুভব করে কে বা কারা যেন আম্মুকে ধরে রাখছে। মানে একজনকে 4 থেকে 5 জন ধরলে যেমন হয় ঠিক তেমন। আম্মু কথাও বলতে পারছিল না। এগুলো আম্মু পরে বলেছিল আমাদেরকে। তো আব্বু আম্মুকে দেখতে না পেয়ে লাইট মারে, যেন আম্মুকে তারা ছেড়ে দিয়েছে। বলে রাখা ভালো, আমি এসব একেবারেই বিশ্বাস করতাম না। তারপর থেকেই আম্মু যেন কেমন হয়ে যায়। মাঝরাতে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠত। খুব গরমের সময় ও বিনা কারণে আম্মুর খুব জ্বর আসত, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো আমার মেজো মামার সাথে আমি সব কিছু শেয়ার করলাম। মামা আম্মুকে নিয়ে মেজো মামার বাসায় যেতে বলল। আমি যাওয়ার পর মামা আম্মুকে একটা কবিরাজের কাছে নিয়ে গেছিল। আমি আগেই বলেছি আমি এইগুলো বিশ্বাস করি না, কারণ আমি ছিলাম বিজ্ঞানের ছাত্র। তো কি হয় দেখার জন্য আম্মুর সাথে এবং মামার সাথে গিয়েছিলাম। যাওয়ার পর আমি যেগুলো দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই কবিরাজ আমাদের বাসা কোথায়, কিভাবে কি হয়েছিল হুবহু বলে দিল, শুধুমাত্র আমার আম্মুর মুখ দেখে। আমার আম্মুকে নাকি 5টা পিশাচ ভর করেছিল। আরও অবাক করা বিষয়, যখন এইগুলো উনি বলছিলেন হঠাৎই ওনার গলার স্বর মহিলা থেকে পুরুষের মতো হয়ে যায় এবং উনি বোতলে কি যেন ভরছিলেন এবং মুখে কি যেন একটা পড়ছিলেন। সেদিন থেকে আমি এগুলোর প্রতি একটু বিশ্বাস করি। তারপর থেকে আমার আম্মু সুস্থ হয়ে যায়। এটি আমার আম্মুর সঙ্গে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি হয়তো সেরকম খুব একটা ভয়ের নয়, তবে আম্মুকে যেহেতু 5টা পিশাচ ভর করেছিল, এই বিষয়ে তোমাকে আমি ঘটনাটা লিখে পাঠালাম। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। ছোট একটি ঘটনা দিয়ে আজকের এপিসোডটিকে আমরা শেষ করলাম। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন আবুল হোসেন, ফ্যানি লাইভ কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, চুমকি ঘোষ, গীতা গোস্বাম কমেন্ট করেছেন সুদেশনা চ্যাটার্জি, সোমনাথ দেবনাথ ব্লগস কমেন্ট করেছেন অনুভব মাহাতো, কমেন্ট করেছেন ওয়াইটি কিং, কমেন্ট করেছেন মধুস ঘরকন্যা ব্লগ, কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী, দেবাশিস জানা কমেন্ট করেছেন নন্দিনী দে, বাপন কুমার কমেন্ট করেছেন একে একে, কমেন্ট করেছেন বিদাস এফএফ, চন্দ্রানী মণ্ডল কমেন্ট করেছেন, স্বপ্না বজাল কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোডটা তোমাদের ভালো লেগেছে
ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করতেও একদম ভুলো না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। দেখা হচ্ছে আবার শনিবার, অর্থাৎ 142 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।